Good evening, everybody. Today, I am going to have a discussion on a certain poem which is written by Saint Coleridge. আজকের যে বিষয়টা হচ্ছে স্যামুয়েল টেলর কোলরিজের লেখা একটা কবিতা, সেই কবিতাটার নাম হচ্ছে কুবলা খানকে নিয়ে। Before entering into the main issues of this poem, I should have some issues about the poet and the poetic technique. এই কবিতাটা পড়ার আগে অর্থাৎ কবিতার সম্বন্ধে কিছু বলার আগে which this is mandatory to tell that are some issues related to this poem and to the poet. প্রথমে আমি বলি যে স্যামুয়েল টেলর কোলরিজ তিনি ছিলেন একজন রোমান্টিক পোয়েট। এই রোমান্টিক পোয়েট কে ছিলেন? স্যামুয়েল টেলর কোলরিজ ছিলেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন। কোলরিজ ইন দি ইয়ার অফ 1772 1772 খ্রিস্টাব্দে কোলরিজ ডিভনশায়ারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ বর্ন ডিভনশায়ার in the year of 1772 and died 1834. তিনি একজন ব্রিটিশ কবি ছিলেন। কোলরিজের বাবা, তার নাম ছিল জন কোলরিজ। জন কোলরিজ পেশায় তিনি একজন স্কুল টিচার ছিলেন, স্কুল মাস্টার ছিলেন। কোলরিজের যে জিনাস ছিল, প্রতিভা ছিল, হুইচ ওয়াজ সিন ফ্রম হিজ আর্লি চাইল্ডহুড, শৈশবকাল থেকে হি হ্যাড কিন ইন্টারেস্ট ইন ওল্ড রোমান্টিক টেলস। এগুলোর ওল্ড রোমান্টিক টেলস, এই গল্প, কিন্তু রোমান্টিক গল্প তিনি শুনতে পড়তে ভালোবাসতেন। নাও কোলরিজ was born in such a time when George III became the king of England, and at the age of 18 years Victoria became the queen. Here are some characteristics or some issues that tell us that this poem is no doubt a blood poem. এই কবিতার মধ্যে কিছু ইস্যুস রয়েছে যেটাতে আমাদের বলা হয় যে এটা একটা ব্লাড পোয়েট্রির উদাহরণ। কোলরিজ তার কবিতার মধ্য দিয়ে যে জিনিসগুলো তিনি তুলে ধরেছিলেন, নেচার, ইমোশন, ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি, সেগুলো কিন্তু এই কবিতায় আমরা খুঁজে পাই। The imperfection of creativity in this poem. কোলরিজের লেখা এই কুবলা খান কবিতাটি লিরিক্যাল ব্লাড থেকে নেওয়া হয়েছে। লিরিক্যাল ব্লাডটা কি জিনিস? কালেকশনস অফ পোয়েমস, অ্যান্ড দেয়ার ওয়ার পোয়েমস বোথ অফ কোলরিজ অ্যান্ড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের কবিতা ছিল লিরিক্যাল ব্লাডে 23 পোয়েমস ছিল, 19টা ছিল মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, আর কোলরিজের ছিল 4টা। এই 4টার মধ্যে কিন্তু অ্যানসেন্ট মেরিনা ছিল, কুবলা খান ছিল। অ্যানসেন্ট মেরিনা হচ্ছে একটা সুপার ন্যাচারাল পোয়েম। অ্যানসেন্ট মেরিনাতে দেখা যাচ্ছে যে কবি তিনি একজন মেরিনার কথা বলেছেন, এবং ইট ইজ অ্যান অ্যানসেন্ট মেরিনা। দি ওপেনিং লাইন অফ দিস পোয়েম ইজ বিগিনস উইথ এ প্রোনাউন। এটা প্রোনাউনটা দিয়ে শুরু করেছেন, ইট ইজ অ্যান অ্যানসেন্ট মেরিনা। মানে দেখা যাচ্ছে যে ব্লাড পোয়েট্রি বা ন্যারেটিভ পোয়েট্রি, ব্লাড পোয়েট্রিতে যেমন হয় সেই ফিচার্সগুলো কিন্তু অ্যানসেন্ট মেরিনাতে রয়েছে, এবং অ্যানসেন্ট মেরিনাটা অনেক বড় কবিতা। এখানে অ্যানসেন্ট, দ্যার ইজ অ্যান অ্যাম্বিগুইটি ইন দিস ওয়ার্ড। অ্যানসেন্ট বলতে সেই পুরাতন যুগের একজন মেরিনার কথা হতে পারে, না হয় একজন বুড়ো মেরিনারের কথা হতে পারে। So now my discussion is not on the rhyme of the ancient marina or Christabel. Today is my discussion on কুবলা খান। এই কুবলা খান কবিতাটা নিয়ে আজকের আলোচনা, an introduction to the poem কুবলা খান। তো এই কবিতাটা হচ্ছে কি একটা রোমান্টিক পোয়েম, এটা একটা সুপার ন্যাচারাল পোয়েম। যেমন ওয়াল্টার ডে লা মেরের যে কবিতা আছে দ্য লিসেনার্স,
এই লিসনার্স কবিতাটাও কিন্তু একটা সুপার ন্যাচারাল অ্যাটমসফিয়ার তৈরি করেছে। উই সি হিয়ার দেয়ার ইজ সুপার ন্যাচারাল অ্যাটমসফিয়ার ইন দিস পোয়েম দ্য লিসনার্স। সেখানে সেটিং অফ দ্য পোয়েম, কবিতার সেটিংয়ে রাখা হয়েছে একটা হন্টেড হাউস, যে হাউসটা একটা জঙ্গলের মাঝখানে রয়েছে এবং ঘোড়ায় চেপে একজন ট্রাভেলার যাচ্ছে এবং দরজায় ঠোকা মারছে, ইজ দেয়ার এনিবডি দেয়ার। এই সেন্টেন্সটা রিপিট হয়েছে, ইজ দেয়ার এনিবডি দেয়ার। এই যে ডেসক্রিপশনস অফ নেচার, প্রকৃতির বর্ণনা, এই যে এখানে দেখা যাচ্ছে বাড়িটার চারপাশে গাছপালা জঙ্গল রয়েছে এবং জ্যোৎস্না রাত, এটা হচ্ছে একটা প্রকৃতির বর্ণনা এখানে কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু সেখানে সুপার ন্যাচারাল অশরীরী আত্মার কথা বলা হয়েছে, ভূতেদের কথা বলা হয়েছে, এখানে সুপার ন্যাচারাল অ্যাটমসফিয়ার, হ্যাঁ, ফ্যান্টমের কথা বলা হয়েছে। তার মানে এখানে সুপার ন্যাচারাল অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে এই লিসনার্স কবিতাতে। এবং ব্লাড পোয়েম বলতে কিছু বোঝানো হয় ডার্কলিং থ্রাস, এটা একটা ব্লাড পোয়েমের উদাহরণ। তাই আমরা যদি বলি যে কুবলা খান ইজ এ ব্লাড পোয়েট্রি, দেন হোয়াট আর দ্য ফিচার্স অফ ব্লাড পোয়েট্রি। একটা ব্লাড যে কবিতা, সেই ব্লাড কবিতা আমি কিভাবে বুঝবো, হাউ ক্যান আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, হোয়াট ইজ এ, হুইচ ওয়ান ইজ এ ব্লাড পোয়েম, কীভাবে বোঝানো যায় যে ব্লাড পোয়েট্রি কোনগুলো। ব্লাড মানে হচ্ছে কি, যার বাংলা মিনিং হচ্ছে পল্লী গীতি। এ সং, এটা কোনো গান হতে পারে, পল্লী গীতি হতে পারে, বা পোয়েম দ্যাট টেলস এ স্টোরি, গানের মধ্যে দিয়ে কোনো একটা গল্প বলা হয় বা কবিতার মধ্যে দিয়ে যদি গল্প বলা হয়, সেটা হবে একটা ব্লাড পোয়েমের উদাহরণ। এই ব্লাড পোয়েম কেমন হয়? ব্লাড পোয়েম, সাম সার্টেন ইস্যুস উইল বি ইন এ ব্লাড পোয়েম। এটা ব্লাড কবিতার মধ্যে কিছু নির্দিষ্ট কিছু ইস্যুস আছে, by which you can understand this is an example of a blood poem, of blood poetry or blood poem. তো এই ইস্যুসগুলো কি না, ব্লাড পোয়েমের মধ্যে, ব্লাড পোয়েট্রির মধ্যে কি কি থাকে, এবিসিবি অর এবি, অর্থাৎ যদি ব্লাড কবিতা হয়, ব্লাড কবিতার মধ্যে একটা রাইম স্কিম থাকে এবিসিবি বা এবি এরকম একটা রাইম স্কিম থাকে। ইট ইজ জেনারেলি টেক্স দ্য ফর্ম অফ এ কোয়েট্রেন ফর্ম। ব্লাড কবিতাগুলোকে সাধারণত কোয়েট্রেন বলা হয়। আমরা দেখেছি সনেট দু প্রকারের হয়, সনেট 14 লাইনের কবিতা, একটা হচ্ছে প্যাট্রাচান বা ইটালিয়ান সনেট, আর একটা হচ্ছে কি সনেট, শেক্সপিয়ান সনেট। এই শেক্সপিয়ান সনেটগুলোকে কোয়েট্রেনে লেখা হয়, ফার্স্ট কোয়েট্রেন, সেকেন্ড কোয়েট্রেন, থার্ড কোয়েট্রেন, কনক্লুডিং কাপলেট। 4 লাইনের কবিতাকে কোয়েট্রেন বলা হয়। এই কোয়েট্রেন পোয়েম হ্যাজ 4 লাইনস ইন অল। তো এই ব্লাড কবিতাগুলোকে কোয়েট্রেনে সাধারণত লেখা হয়। দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড লাইনস আর রিটেন ইন ইয়াম্বিক টেট্রামিটার। সেখানে ফার্স্ট অ্যান্ড থার্ড লাইন আর রিটেন ইয়াম্বিক টেট্রামিটার লেখা হয়। সেখানে মিউজিক্যাল কোয়ালিটি থাকে এবং সেখানে গল্প থাকে, নেরেটিভ পোয়েটিক ফর্ম থাকবে। এই সকল জিনিসগুলো কিন্তু ব্লাড কবিতার মধ্যে থাকে। এই কুবলা খান কবিতায় দেখা যাচ্ছে যে কবিতাটা নেওয়া হয়েছে লিরিক্যাল ব্লাড থেকে, এই কবিতায় 3টা ডিফারেন্ট স্ট্যান্জা আছে এবং 3টা ডিফারেন্ট স্ট্যান্জায় 54টা লাইন আছে। এবং এই কবিতার যে সেটিং বা যে টোন রয়েছে, সেটিংয়ে দেখা যাচ্ছে জানাডু, এটা হচ্ছে সেটিং অফ দ্য পোয়েম, এ প্লেজার প্যালেস। এটা সেটিং অফ দ্য পোয়েম। আর বিষয়বস্তু হচ্ছে কি, দি ইমপারফেকশন অফ ক্রিয়েটিভিটি, সৃজনশীলতার যে ইমপারফেকশনের কথা কিন্তু এই কবিতার মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। সৃজনশীলতা যেমন কোনো যোগ, এ মিউজিক্যাল কম্পোজিশন হতে পারে, ফিজিক্যাল অবজেক্ট হতে পারে, এগুলা হচ্ছে সৃজনশীলতা। দ্য টোন অফ দ্য স্টোরি, এই গল্পটার যে টোন, এটা কবিতা একটা টোন থাকে, গল্পের যে টোনটা, সেই টোনটা কি বলছে, মে কমিউনিকেট অ্যামিউজমেন্ট, অ্যাঙ্গার, অ্যাফেকশন, সরো আর কন্টেন্ট। কোনো গল্পের যে টোনটা থাকে সেটা ঘৃণার হতে পারে, ভালোবাসার হতে পারে, শ্রদ্ধার হতে পারে, তেমনি এই গল্পটারও একটা টোন রয়েছে। এখানে একটা সাবটাইটেল আছে, এ ভিশন ইন এ ড্রিম অ্যান্ড এ ফ্রেগমেন্ট, স্বপ্নের মধ্যে কল্পনা। এই স্বপ্নের মধ্যে কল্পনাটা কার?
এই স্বপ্নের মধ্যে কল্পনাটা হচ্ছে কুবলা খান, চাইনিজ এম্পারার কুবলা খান। তিনি স্বপ্নের মধ্যে এটা কল্পনা করেছিলেন যে একটা রাজপ্রাসাদ তৈরি করা হবে, যে রাজপ্রাসাদের চারিদিকে ম্যাগনিফিসেন্ট প্যালেস, চমৎকার রাজপ্রাসাদ, চারিদিকে গাছ থাকবে, ঝর্ণা থাকবে, ফুলের বাগান থাকবে, ফলের বাগান থাকবে। এই যে এই সকল বাগান মানে জিনিসগুলো প্রাকৃতিক বর্ণনা কুবলা খান কিন্তু তিনি তুলে ধরেছিলেন তার স্বপ্নের মধ্যে। তিনি একটা ড্রিম প্রজেক্ট তৈরি করার তার চিন্তাভাবনা ছিল। ইট ওয়াজ এ ড্রিম প্রজেক্ট অফ কুবলা খান, চাইনিজ এম্পারার। She ruled from 1260 to 1294 CE। 1260 থেকে 1294 পর্যন্ত তিনি শাসন চালিয়েছিলেন। এই কুবলা খান কবিতাটা হচ্ছে একটা রোমান্টিক পোয়েট্রি। হোয়াট আর দ্য ফিচার্স অফ এ রোমান্টিক পোয়েট্রি? এটা রোমান্টিক পোয়েট্রির কি ফিচার্সগুলো আমরা দেখতে পাই, যেগুলো আমরা বলবো এটা রোমান্টিক পোয়েট্রি। এ রোমান্টিক পোয়েম, there must be some issues, supernatural issues. There will be supernatural issues, focus on emotion, aesthetic beauty, nature, এই সকল জিনিসগুলো কিন্তু একটা রোমান্টিক পোয়েমের মধ্যে, রোমান্টিক পোয়েট্রির মধ্যে দেখতে পাই। তো এই কবিতাটা হচ্ছে একটা রোমান্টিক পোয়েম। দিস ইজ দি ফাইনেস্ট কম্পোজিশনস অফ সেন্ট কলরিজ কুবলা খান। কুবলা খান যে কবিতাটা আছে সেটা কিন্তু একটা দারুণ কবিতা কলরিজ। এখানে কুবলা খান দেখছে স্বপ্নে, মানে তিনি তার ড্রিম প্রজেক্টে বলছেন যে একটা স্বপ্নের রাজপ্রাসাদ তৈরি করা হবে, কিন্তু রাজপ্রাসাদটা এত সুন্দর হবে, এত ম্যাগনিফিসেন্ট হবে। তো এই জিনিসগুলো তিনি তার কল্পনার মধ্য দিয়ে তুলে ধরেছেন। সেই কল্পনাটাকে নিয়ে তিনি সেন্ট কলরিজ আর একটু বেশি কিছু লিখে তিনি সেটাকে দিলেন একটা রূপ, একটা কবিতার আকার তুলে ধরলেন। Here we find the journey from imagination to imagination. কল্পনা থেকে আরেকটা কল্পনা, but there is some slight difference in their imagination. তাদের যে কল্পনা, কিন্তু কল্পনার মধ্যে কুবলা খান আর একদিকে হচ্ছে সেন্ট কলরিজ। কুবলা খান is one of the central figure in the story. Xanadu also has the major factor in the story. এই যে কুবলা খান, এখানে কুবলা খানটাকে যদি আমি মনে করি যেটা প্রধান চরিত্র এই কবিতার মধ্য দিয়ে, তাহলে কুবলা খানের যে কল্পনাটা, সেই কল্পনাটাকে নিয়েই কেন্দ্র করে তিনি কবিতার রূপ দিলেন এবং সেই কবিতাটাকে কুবলা খানেই লিখলেন, কিন্তু তার নিচে তিনি একটা সাব টাইটেল বা সেকেন্ড টাইটেল কিন্তু তুলে ধরলেন। সেকেন্ড টাইটেলটা তখনই কবিরা দেয় যখন এডিশনাল ইনফরমেশনের দরকার হয়, তখন দেয়। সেন্ট কলরিজের একটা টেকনিক ভালো ছিল, to draw the attention of his readers. কিভাবে, how to draw the attention of the readers, পাঠকের মন কিভাবে জয় করতে হয় তিনি জানতেন। প্রত্যেকটা রিডারে কিন্তু গল্প শুনতে মানে ভালো পছন্দ করে। এখানেও কিন্তু একটা গল্প রয়েছে এবং ভূতের গল্প, কিন্তু দ্য স্টোরি অফ দ্য ফ্যান্টমস অর দ্য ঘোস্ট ইজ সো মাচ ইন্টারেস্টিং টু দ্য রিডার্স। ইট মে বি দ্য কজ অফ সেন্ট কলরিজ টু রাইট দিস পোয়েম। লিভ ইট, যাই হোক না কেন, তাহলে এখানে সাবটাইটেলটা হচ্ছে ভিশন ইন এ ড্রিম অ্যান্ড এ ফ্র্যাগমেন্ট, স্বপ্নের মধ্যে কল্পনা। সাবটাইটেল বলা হচ্ছে সেকেন্ড টাইটেল। অ্যাডিশনাল ইনফরমেশনের জন্য দেওয়া হয় বা স্পেসিফিকেশনস অফ দ্য টাইটেল, যে ম্যান টাইটেল আছে সেই ম্যান টাইটেলটাকে স্পেসিফাই করার জন্য কিন্তু সেকেন্ড টাইটেল বা সাবটাইটেলটা ব্যবহার করা হয়। এখানে জানাডু এবং কুবলা খান and Xanadu and Kubla Khan both give us a sense of remoteness in space and time. Kubla Khan এবং Xanadu both give us a sense of remoteness in space and time. Space and time এর একটা সেন্স, একটা জ্ঞান দিচ্ছে কোনটা, এই দুটো জিনিস। দুটো ডিফারেন্ট স্টেঞ্জ, তিনটা ডিফারেন্ট স্টেঞ্জাতে 54টা লাইন নিয়ে কবিতাটা তৈরি করা হয়েছে, ব্লাড পোয়েমটা।
এই রোমান্টিক পোয়েমটা, যেটার নাম হচ্ছে কুবলা খান। কুবলা খান is the most characteristic product of Coleridge. Here we find dream-like quality. We can say Kubla Khan is a trump of romantic poetry. এটা আমরা বলতে পারি কুবলা খান is a trump of romantic poetry, a trump of romantic poetry of Coleridge. কুবলা খান কবিতাটা it can be say a trump of romantic poetry of Coleridge. This is the finest compositions of Coleridge. It is the finest product of Coleridge. It pushes us from journey to journey. From এক ভ্রমণ থেকে এক জায়গা ভ্রমণ থেকে অন্য জায়গায় ভ্রমণ করেছে, from the physical world to the world of imagination. পার্থিব জগৎ থেকে কোন দিকে নিয়ে আমাদেরকে ঠেলে দিচ্ছে, কল্পনার জগতে নিয়ে চলে যাচ্ছে। আবার কল্পনার জগৎ থেকে কল্পনার জগতে নিয়ে যাচ্ছে, ফ্রম ইমাজিনেশন টু ইমাজিনেশন। দিস ইজ আ ট্রাভেল ফ্রম ইমাজিনেশন টু ইমাজিনেশন, ফ্রম ড্রিম টু ড্রিম। দেয়ার ইজ দ্য প্ল্যাটোনিক থিওরি ইন দিস পোয়েম। এই কবিতার মধ্যে একটা প্ল্যাটোনিক থিওরিও কিন্তু আমরা খুঁজে পাই। প্লেটো ছিলেন একজন গ্রিক ফিলোসোফার। প্লেটো ওয়াজ এ গ্রিক ফিলোসোফার। প্লেটো ওয়াজ an ancient Greek philosopher of the classical period. Ancient Greek philosopher of the classical period এর সময় প্লেটো দার্শনিক ছিলেন, গ্রিক দার্শনিক প্লেটো। তার থিওরিও কিন্তু এই কবিতার মধ্য দিয়ে পাওয়া যায়। প্লেটো কি বলেছিলেন, যেটাকে আমরা জগৎ বলে মনে করছি সেটা কিন্তু জগৎ নয়। দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড, দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড ইজ নট রিয়েলি দ্য রিয়েল ওয়ার্ল্ড। এই ফিজিক্যাল ওয়ার্ল্ডটা কিন্তু আসলে রিয়েল ওয়ার্ল্ড নয়, এর বাইরেও কিন্তু একটা ওয়ার্ল্ড আছে। এই কবিতায় কিছু ফিগার অফ স্পিচ বা পোয়েটিক ডিভাইসেস ব্যবহার করা হয়েছে, যেমন অ্যালিটারেশন, অনুপ্রাসের ব্যবহার আছে, পার্সনিফিকেশনের ব্যবহার আছে, রূপকের ব্যবহার আছে, মেটাফর আছে, পার্সনিফিকেশন আছে। এই সকল কিছু there are some certain figure of speech or poetic devices have been used in the lines of the poem কুবলা খান। কুবলা খানের মধ্যে এই কবিতার মধ্যে দিয়ে কিছু রয়েছে, পোয়েটিক ডিভাইসেস রয়েছে। So my dear friends, so much for the present. Next video I will discuss line to line of the poem, the text. Okay, and I will try my best level to give you the details and to make you better understand so that it will be helpful in your examination. Thank you. God bless all of you.